প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানবো হাইড্রার খাদ্য পরিপাক সম্পর্কে। চলো আগে আমরা জানি পরিপাক কি। সে কিভাবে খাবারটা তার গায়ের ভিতরে ঢোকার পরে খাবারটা ভেঙে তার শরীরের ভিতরে আত্মস্থগিত হয়ে থাকে, আর সেই জটিল প্রক্রিয়াটাই হলো পরিপাক। চলো আমরা পরিপাকের সংজ্ঞাটা খুব ভালো করে জানি। পরিপাককে আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি যে জৈব রাসায়নিক ও যান্ত্রিক প্রক্রিয়ায়, জৈব রাসায়নিক ও যান্ত্রিক প্রক্রিয়া আমরা যে মুখ দিয়ে খাবারকে চিবোচ্ছি, দাঁত দিয়ে কাটতেছি, হাইড্রা কি করেছে? হাইড্রা তার দেহের সংকোচন প্রসারণ, কোষিকার সাহায্যে, ফ্লাজেলার আন্দোলন, এভাবে সে খাদ্যটাকে যে ভেঙে টুকরো টুকরো কণায় পরিণত করেছে, তাই হলো তার যান্ত্রিক প্রক্রিয়া। আর জৈব রাসায়নিক, খাবার এনজাইমের সাথে মিশে হরমোনের ক্রিয়ায় সৃষ্টি হয়, খরিত হয় এনজাইম, ওই এনজাইমের সাথে খাবারটা ভালোভাবে মিশে খাবারটা ভাঙে। তাহলে এটাই হলো জৈব রাসায়নিক প্রক্রিয়ায়। সে কি ধরনের খাবার গ্রহণ করে? সে গ্রহণ করে জটিল, অদ্রবণীয়, অশোষণযোগ্য খাবার, যে খাবারটাকে সে সরাসরি পরিপাক করতে পারে না। কেমন খাবার? জটিল, অদ্রবণীয়, অশোষণযোগ্য। কার সাথে পরবর্তীতে ক্রিয়া করে? এনজাইমের সাথে ক্রিয়া করে। হরমোনাল ক্রিয়ায় সৃষ্টি হয়, খরিত হয় শরীরের বিভিন্ন এনজাইমগুলো। তাহলে আমরা বলতে পারি হরমোন ও এনজাইমের ক্রিয়ায় ভেঙে, আমি কিন্তু শুধু হাইড্রার পরিপাকের কথা বলতেছি না, সকল প্রাণীর খাদ্য পরিপাকের সংজ্ঞাটা আমি এখানে বলতেছি। তাহলে কি বললাম? হরমোন ও এনজাইমের ক্রিয়ায় ভেঙে সরল, দ্রবণীয় ও শোষণযোগ্য অবস্থায় পরিণত হয়, তাকে বলা হয় পরিপাক। আবার শুনি সংজ্ঞাটা, যে জৈব রাসায়নিক ও যান্ত্রিক প্রক্রিয়ায় জটিল, অদ্রবণীয়, অশোষণযোগ্য খাদ্যবস্তু হরমোন ও এনজাইমের ক্রিয়ায় ভেঙে সরল, দ্রবণীয় ও শোষণযোগ্য অবস্থায় পরিণত হয়, তাকে বলা হয় পরিপাক। যে কোনো খাদ্য পরিপাকের মূলনীতি হলো আর্দ্র বিশ্লেষণ। আর্দ্র বিশ্লেষণ অর্থাৎ জল যোগে খাদ্যটা ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত হওয়া। উদাহরণ দেই, মনে করো একটা খাবার হলো সুক্রোজ, C12H22O11। তাহলে এটা ভাঙার জন্য যে এনজাইমটা লাগবে নাম হলো সুক্রেজ। সুক্রেজ কি করবে? আর্দ্র বিশ্লেষণ, সে পানি সাপ্লাই দিবে, পানি যোগে খাবারটা ভাঙতেছে, ভেঙে কি হলো? সুক্রোজ ভেঙে তৈরি হয় এক অণু গ্লুকোজ প্লাস এক অণু ফ্রুক্টোজ। তাহলে কি তৈরি হলো? C6H12O6 গ্লুকোজ, ফ্রুক্টোজের সংকেত একই, C6H12O6। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, হাইড্রোজেন কয়টা আসছিল? 22টা পরমাণু ছিল, আর এখানে কয়টা? 12 12 24টা। তাহলে হাইড্রোজেন কয়টা লাগবে? 2টা হাইড্রোজেন লাগবে। কে দিতেছে? সুক্রেজ এনজাইম। এবং দেখো সাথে কি এখানে অক্সিজেন আছে কয়টা পরমাণু? 11টা। আর এখানে কয়টা আছে? 6 6 12টা। তাহলে অক্সিজেন একটা লাগবে। অক্সিজেন কে দিতেছে? এই সুক্রেজ এনজাইমই কিন্তু অক্সিজেন সাপ্লাই দিতেছে। এই সুক্রেজ এনজাইম পানির অণু সাপ্লাই দিতেছে। এর ফলে এই অংশগুলো দুটি, হাইড্রোজেন আর অক্সিজেন, এসে এই খাবারের উপাদানের সাথে মিশ্রিত হয়েছে। এইভাবে জল যোগে বিশ্লেষণ, তাকে আমরা কি বলছি? হাইড্রোলাইসিস বা আর্দ্র বিশ্লেষণ। এইভাবে যে কোনো খাবার ভেঙে জল যোগে বিশ্লেষিত হয়ে ক্ষুদ্র অংশে পরিণত হয়। জটিল, অদ্রবণীয়, অশোষণযোগ্য এনজাইম ও হরমোনাল ক্রিয়ায় ভেঙে সরল, দ্রবণীয় ও শোষণযোগ্য অবস্থায় পরিণত হয়, তাকেই বলা হয় পরিপাক। তাহলে এই পরিপাকের সংজ্ঞাটা পুরোপুরি খাটে এই হাইড্রার ক্ষেত্রেও। হাইড্রাতে যে পরিপাক হয়, আমরা সেই পরিপাকটাই দেখব। আর এই পরিপাকটা আমরা দুইটি শিরোনামে আলোচনা করব, বহিঃকোষীয় পরিপাক ও অন্তঃকোষীয় পরিপাক। বহিঃকোষীয় পরিপাক দেহের ভিতরে কিন্তু কোষের বাইরে, তার সিলেন্টার নামক গহ্বরে হয় বহিঃকোষীয় পরিপাক। এবং অন্তঃকোষীয় পরিপাক দেহের ভিতরে, কোষের ভিতরে গহ্বর সৃষ্টি করে, সেই গহ্বরের ভিতরে বিভিন্ন এনজাইম দ্বারা ক্রিয়া করে এই অন্তঃকোষীয় পরিপাকের ঘটনাটি সংঘটিত হয়। তাহলে চলো দেখি এই পরিপাক প্রক্রিয়াগুলো কিভাবে হয়। প্রিয় শিক্ষার্থীরা, হাইড্রার খাদ্য পরিপাকে আমরা প্রথম দেখতেছি তার বহিঃকোষীয় বা আন্তঃকোষীয় পরিপাক। বহিঃকোষীয়, কোষের বাইরে। আন্তঃকোষীয় বলতে আমরা একই জিনিস বুঝি, কোষের বাইরে পরিপাক।
তাহলে ইহা কোথায় ঘটে? দেহের অভ্যন্তরে সিলেন্টেরন নামক গহ্বরে ঘটে। দেহের ভিতরে কোষের বাইরে দেহ গহ্বর সিলেন্টেরনের অভ্যন্তরে এই বহিঃকোষীয় বা আন্তঃকোষীয় পরিপাকের ক্রিয়াটি সংঘটিত হয়। চলো দেখি এখানে কি ঘটনা ঘটে। প্রথমে দেখো, খাবার প্রবেশ করার সাথে সাথে মুখছিদ্র বন্ধ হয়ে গেলে গ্রন্থিকোষগুলো সক্রিয় হয়ে ওঠে এবং গ্রন্থিকোষ তখন বিভিন্ন এনজাইম ক্ষরণ করতে থাকে। খাবারটা মুখে প্রবেশ করলো, তখনই কিন্তু তার মুখছিদ্রটা বন্ধ হয়ে যায় এবং গ্রন্থিকোষ সক্রিয় হয়ে কি ক্ষরণ করে? বিভিন্ন রকম এনজাইম ক্ষরণ করে। এই এনজাইমের কারণে পরবর্তীতে দেখতেছি খাদ্যের মৃত্যু নিশ্চিত হয়। খাবারের উপরে আগে এই শিকারটার উপরে কত ধরনের অত্যাচার চললো, কি করলো? আঘাত করলো, ক্ষত বিক্ষত করলো, তাদের আটকে ফেললো, তাদের পেঁচিয়ে ধরলো। এরপরে যদি কোনো শিকার বেঁচে থাকে, তাহলে আমরা কি দেখেছিলাম? তার শিকার ধরার সময় তার এখানে একটি উপাদান গ্লুটিনেন্ট শিকারকে কি করলো? আটকে ফেললো। বলভেন শিকারটাকে কি করলো? পেঁচিয়ে ধরলো, মুচড়ে ফেললো। তারপরে বারবিউল শিকারকে কি করলো? আঘাত করলো, ক্ষত বিক্ষত করলো। এবং হিপনোটক্সিন, শেষে হিপনোটক্সিন কি করলো? অবশ করলো, মেরে ফেললো। তারপরে যদি কোনো শিকার খাদ্যবস্তু, জীবিত প্রাণী যদি তার গায়ের ভিতরে প্রবেশ করে, অর্থাৎ শিকারটা এখনো মরেনি, এমন অবস্থায় তার গায়ের ভিতরে প্রবেশ করলো, তখন কি হবে? তখন এই এনজাইম সক্রিয় হওয়ার কারণে এনজাইমেটিক বস্তুর প্রভাবে খাদ্যবস্তুটির মৃত্যু নিশ্চিত হয়। অর্থাৎ যখন এনজাইম ক্ষরণ হবে, এনজাইম যখন শিকারের সংস্পর্শে আসবে, তখন আর শিকারটি আর কোনোভাবেই বেঁচে থাকতে পারবে না। তার সিলেন্টেরনের অভ্যন্তরে তার মৃত্যু নিশ্চিত হয়ে গেল। কই মাছের প্রাণ যদি কোনো শিকার থাকে, ওটাও এই সিলেন্টেরনের ভিতরে মারা যাবে। পরবর্তীতে কি হয়? দেহের সংকুচন প্রসারণে খাদ্যটা ভেঙে টুকরোতে পরিণত হয়। হাইড্রা কি করবে? দেহের সংকুচিত হবে, প্রসারিত হবে, সংকুচিত হবে, প্রসারিত হবে। আমাদের পাকস্থলীর ভিতরে কি হয়? পাকস্থলী খাবারের পরে দেখবা পাকস্থলী কি হচ্ছে? প্রতিনিয়ত মুচড়াচ্ছে, এমন একটা অবস্থা তৈরি হচ্ছে। খাবারটা মুচড়াইতে থাকে। বড় বড় মাংসের পিস যখন তুমি খেয়ে ফেলো, পাকস্থলীর ভিতরে যাওয়ার পরে দেখবা পাকস্থলী কি করতেছে? এক ধরনের নাড়াচড়া সংগঠিত হইতেছে। এটাকে আমরা বলি, বায়োলজির ভাষায় বলি পেরিস্টালসিস। আমাদের পাকস্থলীর ভিতরে হয় পেরিস্টালসিস ক্রিয়া, প্রতিনিয়ত সংকোচন প্রসারণ। কিন্তু হাইড্রার ভিতরে তার সংকোচন প্রসারণ, তার দেহের পেশি আবরণী কোষ, তার ভিতরে ক্ষণপদীয় কোষ, ফ্লাজিলীয় কোষ, এগুলোর ক্রিয়াতে খাবারটা ভিতরে প্রবেশ করার পরেই তার এই সংকোচন প্রসারণ ক্রিয়া শুরু হয়। ফলে খাদ্যটা ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরোতে পরিণত হয়। লক্ষ্য করো, এখানে কিছু কোষ রয়েছে চুলের মতো ফ্লাজেলাযুক্ত। এই ফ্লাজেলার আন্দোলনে খাবারটা আগে ভেঙে টুকরো হলোই। এবার যখন খাবারের ভিতরে ফ্লাজেলার আন্দোলন হবে, খাবারটা কিন্তু বাইরে থাকা অবস্থায় শক্ত ছিল। এখন কিন্তু যেহেতু সে এনজাইমের সাথে মিশ্রিত হয়েছে, তার সিলেন্টেরনের ভিতরে আছে, খাবারটা কিন্তু এমনিতেই নরম হয়ে গেছে। তখন যখন ফ্লাজেলা তাকে পিটাতে থাকবে, খাবারটা তখন ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র পিস পিস হয়ে যাবে, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়। ফ্লাজেলার আন্দোলনে খাদ্যগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট কণায় পরিণত হয়। খাবারগুলো কিন্তু এখন আর আগের মতো নাই, পুরো প্রাণীর অবস্থাতে নাই। খাবারগুলো কেমন হয়ে গেছে? ক্ষুদ্র ক্ষুদ্র কণাতে পরিণত হয়েছে। এবং পরবর্তীতে এই ক্ষুদ্র কণার উপরেই গ্রন্থিকোষ কি করবে? গ্যাস্ট্রোডার্মাল গ্রন্থিকোষ কি করবে? এনজাইম ক্ষরণ করবে। কি এনজাইম? পেপসিন এনজাইম ক্ষরণ করবে। তাহলে পেপসিন এনজাইমের ক্রিয়াটা আমরা কিভাবে দেখি? দেখো, জটিল আমিষের উপর কাজ করে এই পেপসিন জাতীয় উপাদান। খাবারটা কি বলছি? এনজাইমটা কি বলছি? পেপসিন। আর খাবারটা কি বলছি? জটিল আমিষ। এই পেপসিনের ক্রিয়াতে সে হয়ে যায় পলিপেপটাইড। কি হয়ে যায়? পলিপেপটাইড। এটা কিন্তু কোষ এখনো তার ভিতরে গ্রহণ উপযোগী হয়নি, অর্থাৎ খাবারটি কিন্তু একদম সরল হয়নি। জটিল আমিষ পেপসিন এনজাইমের প্রভাবে হালকা একটু পরিপাক হয়ে পলিপেপটাইডে পরিণত হলো। তার জটিল পরিপাকটা একটু সহজ হলো। পরবর্তীতে তার কোষের অভ্যন্তরে প্রবেশ করলে এই পলিপেপটাইড আরো
ক্ষুদ্র ও সরল অংশে ভেঙে তার কোষ কর্তৃক আত্মস্থ করার মতো একটা অবস্থাতে পরিণত হবে। খাবার কিন্তু পুরোপুরি পরিপাক হয়নি, আমিষের উপরে সামান্য একটু ক্রিয়া হয়েছে। আর এটা কোথায় হয়েছে? বহিঃকোষীয় পরিপাক হিসেবে তার সিলেন্টারনের ভিতরে। তাহলে এই ছিল বহিঃকোষীয় পরিপাক। কি হয়েছে মূল ঘটনাগুলো? গ্রন্থিকোষ সক্রিয় হয়েছে, খাবার বস্তু জীবিত থাকলে এনজাইমের কি আর তার মৃত্যু হয়েছে, দেহের সংকোচন প্রসারণে খাদ্যগুলো টুকরো টুকরো কণায় পরিণত হয়েছে, ফ্লাজেলার আন্দোলনে খাদ্যগুলো আরো ক্ষুদ্র ক্ষুদ্র সূক্ষ্ম কণায় পরিণত হয়েছে। সর্বশেষে গ্রন্থিকোষ পেপসিন এনজাইম ক্ষরণ করে আমিষের উপরে ক্রিয়া করে, জটিল আমিষের উপর ক্রিয়া করে পলিপ্যাপটাইডে রূপান্তরিত করেছে।